আপনি কোনোদিন দেখেছেন যে এক শাসক হুমকি হুঁশিয়ারি দেওয়ার 24 ঘন্টার মধ্যে, এমনকি নিজের দলের কর্মী সমর্থকদের নেতা নেত্রীদের বলছেন ফোঁস করুন, ফোঁসটা করতে অন্তত ভুলবেন না, মাথা উঁচু করে চলুন। কিসের জন্য জানি না, এ রাজ্য ধর্ষণের গৌরব অর্জন করেছে বলে কিনা, ওটা আসলে খুব গৌরবজনক একটা বিষয় কিনা তার জন্য কিনা জানি না, কিন্তু বলছেন মাথা উঁচু করে চলুন। এ রাজ্যে মাথা উঁচু করে চলার মতো কি ঘটনা গত কয়েক বছরে তৃণমূল সরকার ঘটিয়েছে বা গত কয়েক মাসে বা কয়েক দিনে জানি না, কিন্তু বলছেন মাথা উঁচু করে চলুন। সেই মুখ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী 24 ঘন্টাও কাটছে না, ঢোক গিলে হোঁচট খেয়ে সব দায় মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার কাঁধে চাপিয়ে সেই সোশ্যাল মিডিয়াতেই আবার একটা পোস্ট করছেন। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, অথবা মিথ্যা বলা হচ্ছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ডিগবাজি খেতে দেখেছে? এমন চূড়ান্ত প্রশাসনিক এবং রাজনৈতিক ডিগবাজির আসল অর্থ কি জানেন? একটাই, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রশ্নচিহ্ন আমি রেখেছি শুধুমাত্র বিতর্কের খাতিরে, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, সাংবাদিক অনির্বাণ বলছে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কোনো সন্দেহ নেই। না হলে আমার অন্তত 20 বছরের সাংবাদিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন তীব্রভাবে, এমন ভয়ঙ্করভাবে কোণঠাসা অবস্থায় আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি। যেদিন সংসদে তিনি একমাত্র প্রতিনিধি হয়ে নিজের দলের গিয়েছিলেন সেদিন কেউ নয়। তার কারণ তিনি জানতেন সংসদের ভিতরে তিনি একা হলেও যে মুহূর্তে তিনি রাজপথে নামবেন, থাকবেন, সেই মুহূর্তে জনতা তাকে ঘিরে থাকবে, তাকে প্রোটেক্ট করবে, অর্থাৎ তাকে সুরক্ষা দেবে। বারবার যতবার নিজের রাজনৈতিক জীবনে তিনি আক্রান্ত হয়েছেন, তার সব থেকে বড় পরিত্রাতা হয়ে দেখা দিয়েছে পুলিশ নয়, রাষ্ট্র নয়, রাষ্ট্রীয় ব্যবস্থাও নয়, এ রাজ্যের মানুষ, জনতা, যারা মমতাকে ভালোবাসতেন। সেই জনতার চোখেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে নিচে নেমে গিয়েছে। সেই জনতার চোখেই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন অবৈধ হয়ে গিয়েছে। সেই জনতার চোখেই মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসন করার যাবতীয় বৈধতা হারিয়ে এখন একটিমাত্র প্রশ্নের সম্মুখীন, আপনি কবে যাবেন? আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাল এই যাবতীয় ধমকি চমকি হুমকির পর বুঝতে পেরে গিয়েছেন মাপতে ভুল হয়ে গিয়েছে তার। একবার মাপে ভুল করে রাস্তায় হেঁটে ফেলেছেন অনেকটা বিরোধী নেত্রীর কায়দায়। বুঝতেই পারেননি আসলে নিজের সরকার, নিজের প্রশাসন, নিজের পুলিশ, নিজে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে দপ্তরের মন্ত্রিত্ব করেন সেই দপ্তরের ব্যর্থতা স্বীকার করে নিলেন, তার বিরুদ্ধেই পথে হাঁটলেন। বোঝার পর হয়তো অনেক দেরি হয়ে গেছে, তখন আর কিছু করার ছিল না। গতকাল দলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানকে বেছে নিয়েছিলেন, চুরি করা জন্মদিনকে বেছে নিয়েছিলেন, তার মঞ্চকে বেছে নিয়েছিলেন নিজের বক্তব্য পেশ করে দলের কর্মীদের একটু চাঙ্গা করবার জন্য। ছাত্রদের জোশ একটু বেশি থাকে, মানে আবেগ। ছাত্র রাজনীতির নিয়মই তাই। সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন লেখার সময় থেকে আজ পর্যন্ত এর নিয়ম বদলায়নি। তাই ওই জোশ আর আবেগ দিয়ে ছাত্রদের সাময়িকভাবে একটু বিভ্রান্ত করাও সম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝে গিয়েছেন কাল তৃণমূল ছাত্র পরিষদ নামক যে সংগঠনটির সভায় মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন, সেখানে যারা উপস্থিত হয়েছিলেন, যাদের দায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন হুবহু সেটাই গিলে নিজের বাড়ির লোকের সামনে দাঁড়িয়ে, নিজের মা বোনের সামনে দাঁড়িয়ে অন্তত ওই কুযুক্তিগুলো, অযুক্তিগুলো আরেকবার আওড়ানোর, তারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বিশ্বাস করে বাড়ি ফেরেননি। আর যেটা বললাম, মাপতে ভুল করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতা তার সঙ্গে নয়, উল্টো দিকে দাঁড়িয়ে আছে, পাশে নয়, উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আর তাই তিনি আসলে ফোঁস করতে বলে কার্যত যে জনতার বিরুদ্ধে, রাজ্যের মানুষকে, রাজ্যের মানুষের বিরুদ্ধে, তার প্রতিবাদের বিরুদ্ধে দলের নেতৃত্বকে, তার সংগঠনকে, তার কর্মীদেরকে কার্যত হিংসার আশ্রয় নিতে উস্কানি দিচ্ছেন। এটা মানুষ যে মুহূর্তে বুঝে, ফোঁস নয়, কোনো ফনাটনা তোলা নয়, সরাসরি তাকে গদিচ্যুত করবার জন্য আরো দ্বিগুণ উৎসাহে রাস্তায় বেরিয়ে পড়েছে। মাঝরাতে আপনারা ভাবুন, এ রাজ্যে সব খেলাই মধ্যরাতে শুরু হয়। এ রাজ্যে
হাসপাতালে হাড়মাতদের পাঠানো হয় মধ্যরাতে, এ রাজ্যে অনুমতি পাওয়া ধর্ণা মঞ্চ ভাঙার জন্য পুলিশকেও পাঠানো হয় মধ্যরাতে। মধ্যরাতে সে অপারেশনে গিয়েও পুলিশকে ব্যর্থ হয়ে কালকে ফিরতে হয়েছে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে। বিজেপি হোক, সিপিএম হোক, অন্য যে কোনো দল হোক, আদালতের অনুমতি নিয়ে ধর্ণা কর্মসূচি করবার সময় মঞ্চ বাঁধতে গিয়ে কোন অধিকারে, কোন জোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বাধার সম্মুখীন হবেন তারা? হওয়ার কথা নয়, কিন্তু যে রাজ্যটাকে, রাজ্যের শাসনকে কার্যত জমিদারিতে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আর তার সব থেকে বড় পাইক বরকন্দাজ পেয়ারার ভূমিকায় জনগণের বেতনভুকের পরিচয়টা ভুলে গিয়ে অবতীর্ণ হয়েছে রাজ্যের পুলিশ। সেই পুলিশকেও পিছু হটতে হয়েছে মেজাজ বুঝে। তার কারণ জনতা এই মুহূর্তে যে কোনো প্রতিবাদ মঞ্চ, যে কোনো ধর্ণা মঞ্চ, যে কোনো ঘেরাও মঞ্চ, যে কোনো রাজনৈতিক অথবা অরাজনৈতিক কর্মসূচি যা অভয়ার দোষীদের শাস্তি চাইছে, খুনিদের শাস্তি চাইছে, ধর্ষকদের বিচার চাইছে, সেখানে সামান্যতম বাধা দিতে কাউকে দেখলে এক কথায় ধরে নিচ্ছে এই লোকটা ধর্ষকদের পক্ষে, এই পুলিশটা ধর্ষকদের পক্ষে, এই পুলিশ মন্ত্রী ধর্ষকদের পক্ষে। আর মানুষের এই ধরে নেওয়াতেই ভীত, সন্ত্রস্ত, রাজনৈতিকভাবে সন্ত্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় 24 নয় 12 ঘন্টার মধ্যে ডিগবাজি খেয়েছে। পাল্টা বলার চেষ্টা করেছেন তিনি নাকি ওসব বলেন, এমনকি তিনি নাকি চিকিৎসকদেরও হুমকি দেননি। কি বলেছিলেন কালকে আপনাদের শুনিয়ে শুনিয়ে আমি বারবার দেখিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আকছার একটা কথা বলছেন আজকাল সোশ্যাল মিডিয়ায়, তার গলার মতো করে নাকি গলা করে পোস্ট করে দেন, তার গলা ব্যবহার করবেন, কথাগুলো তিনি বলেননি, অন্য সময় অন্য বিষয়ে বলা, সেই গলাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভবত সাম্প্রতিককালে কেউ তাকে শিখিয়েছে, বুঝিয়েছে, দলের কোনো পরামর্শদাতা, আজকাল যারা পরামর্শ দেন তাকে। আমার একটাই প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, গতকাল আপনি মঞ্চে যে বক্তব্যগুলো পেশ করেছেন সেগুলো আমি এক্ষুনি শোনাবো, আর তারপর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় আপনার নামে যে পোস্টটা বেরিয়েছে ওটা আপনিই করেছেন তো, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেক পোস্ট আপনার নাম করে মুখ রক্ষা করতে কেউ করেছে? আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, শাসক তোমার কিসের ভয়? দর্শক তোমার কে ভয়? শাসক তোমার কিসের ভয়? দর্শক তোমার কে ভয়? অনুরোধ উপরোধ নয়, যে দুর্নীতির পথ ধরে অভয়ার খুন ও ধর্ষণ ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে, সেই ষড়যন্ত্রের বিচারের আশ্বাসনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভবিষ্যৎ নষ্ট করে দিতেই পারতেন, কিন্তু দিলেন না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। 24 ঘন্টা কাটতে না কাটতে বুঝেই গেলেন জলের বদলে আগুনে পড়েছে ঘি। নেমে পড়লেন সাফাই দিতে। তিনি নাকি হুমকি দেননি যখন সাফাই কিসের তবে? বলতে হচ্ছেই বা কেন যে তিনি হুমকি দেননি? জনরোষ বাড়ছে, রোজ বিচার চেয়ে জোরালো হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও। তিনি যখন ছাত্র মঞ্চে এহেন মন্তব্য ছুড়েছেন, চিকিৎসকেরা পথে নেবে তারই পদত্যাগ চাইছেন। জনগণ বুঝে নিয়েছে গণশত্রুকে। দেওয়ালে পিঠ ঠেকেছে বুঝেছেন তৃণমূল নেত্রী, তাই কি এবার উল্টো পথ ধরা? আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। রিপাবলিক বাংলা। ঠিক গতকাল এই কথাগুলো বলার পরে 24 ঘন্টা মতো কেটেছে, আরেকটু বেশি, 26-27 ঘন্টা। আর আজ সকালবেলা যখন ওই সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করেছেন তখনও 12 ঘন্টা পুরোপুরি কাটে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সত্যি পোস্টটা আজকে সকালে আপনিই করেছিলেন তো? আবার জিজ্ঞাসা করছি, দেখলেন আপনারা রিপাবলিক মিডিয়া এই পোস্টের সত্যতা যাচাই করেন, এটা আমরা লিখিনি, শুধু
শুধু বলেছি ব্যক্তিগত পোস্ট, দায় আমাদের নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকদিন ভয় দেখাচ্ছেন, আমি তো ভাবছি এরপর মুখ্যমন্ত্রীর কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট ব্যবহার করার আগে ডিসক্লেমার লিখে দেব, রিপাবলিক মিডিয়া এই পোস্টের সত্যতা যাচাই করে। মুখ্যমন্ত্রী বলছেন তার নাম করেও নাকি ফেক ভিডিও, ফেক অডিও ছড়ানো হতে পারে। তার সবেধন নির্মূলী কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড তারপরেও হাত গুটিয়ে বসে থাকবে? মুখ্যমন্ত্রীর নামই করা হয় না সে লোককে তুলে আনে। মুখ্যমন্ত্রীর নাম করে ফেক ভিডিও অডিও ছড়ানোর পর দুর্বিনীত গোয়েল অফিস থেকে বেরিয়ে পড়বেন না অপরাধী খুঁজতে? আমার তো বিশ্বাস হয় না। একটাই প্রশ্ন, একটাই কথা জানি আজকে বিতর্ক করব। আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ এবং একমাত্র অগ্নিবাণ, মমতার ফোঁস। গতকাল ফোঁসের হুমকি দিয়েছিল খুব কুৎসিতভাবে, একেবারে অনৈতিহাসিকভাবে এবং অসত্যভাবে কথামৃতের উদাহরণ তুলে। এমন কোনো গল্প কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলেননি। নিজের নাম করে যে গোখরো সাপের সঙ্গে তার কথা হয়, যাই হোক, তবুও শাসকরা যখন অজুহাত খোঁজেন হিংসার, তখন নানা মানুষকে ঢাল করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কথামৃতকে ঢাল করেই ফোঁসের অজুহাত খুঁজেছিলেন, কিন্তু তার ফল কি হলো? আরও তীব্র জনরোষ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও পিছু হটা। কার্যত 28শে অগস্ট দুপুর 12টার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছিলেন, আজ 29শে অগস্ট সন্ধ্যে 6টার সময় কি তার থেকেও পিছনে দাঁড়িয়ে আছেন জনরোষের চাপে। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে ডান দিকে সজল ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ বিজেপির অপর মুখপাত্র, অধ্যাপক ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন, সরাসরি অনলাইনে রয়েছে নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী এবং নীলাদ্রিবাবু তৃণমূলকে সমর্থন করেন। আমি শুরু করব নীলাদ্রিবাবু আপনার কাছ থেকে। এ তো উল্টো হয়ে গেল নীলাদ্রিবাবু। কার্যত মানুষকে হুমকি দিতে গিয়েছিলেন, আন্দোলনকারীদের হুমকি দিতে গিয়েছিলেন, কিন্তু মেজাজটা মাপতে বোধহয় এবার ভুল করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি? না অনির্বাণ, এটা হুমকি কোনোভাবেই ছিল না। এটাকে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে এটা ভুল হচ্ছে। সিএম কালকে খুব ক্লিয়ারলি বলেছে যে আমি কোনো অ্যাকশন নেইনি, উনি অ্যাকশন নিতেও পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট ম্যাটারটা দেখছেন। আর সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ারলি বলেছে যে লেট নট দ্য মাইট অফ দ্য স্টেট বি অন দি প্রোটেস্টার্স। মমতা ব্যানার্জি উনি যেটা বলতে চেয়েছেন যে যদি কোনো কারোর এগেনস্টেই এফআইআর হয়, এফআইআর একটা হলে পরে সেটা সত্যতা যাচাই করে পুরো জাস্টিসের হুইলটা ঘুরে আসতে আসতে অনেক সময় লেগে যায়। আর এটা তো ফ্যাক্ট যে কারোর এগেনস্টে যদি এফআইআর থাকে সরকারি চাকরি পেতে বা পাসপোর্ট পেতে, সেটা তো আইন, সেটা তো প্রবলেম হয়। পাসপোর্টে তো লিখতে হবে ক্রিমিনাল কেস। আপনি একজন লয়ার, আপনি একজন লয়ার, টিভিতে বসে সন্ধ্যেবেলা মিথ্যা কথা বলবেন না। আপনি একজন লয়ার, আপনাকে আমি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। হাসি হাসি মুখ করে মিথ্যা কথা বললে পাবলিক শুনবে, এরকম কোনো জায়গা নেই, কোনো প্রবলেম হয় না। আমার নামে 30টার বেশি মামলা এখনো আছে, তাতে আমার পাসপোর্ট দিয়েছে গভর্নমেন্ট। একদম মিথ্যা কথা, ভুল কথা বলবেন না, একদম বলবেন না। আমি অনুরোধ করছি, আই নো ইউ পার্সোনালি, তাই আপনাকে অনুরোধ করে বলছি মিথ্যা কথা নট অ্যালাউড। এত ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন, সজলদা যেটা বললেন সেটাও যেরকম সত্যি, তার উপরে শুনে নিন। কনভিকশনে যদি হয় 2 বছর অবধি সেটা জানিয়ে দিতে হবে যে আমার 2 বছরের জেল হয়েছে, তা না হলে শুনে নিন। আরে নীলাদ্রিবাবু বলে দিচ্ছি, আরে জেল খাটা কুণাল ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে কি করে গেছিলেন বিদেশে? আরে জেল খাটা কুণাল ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে কি করে হাল ফিলে বিদেশ ঘুরতে গেছিলেন, সেটার উত্তর দিন। কোর্ট থেকে পারমিশন নিয়ে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন নিয়ে গেছিলেন। আপনি বলছেন এদিকে পাসপোর্ট হবে না, পাসপোর্ট তো পেয়েছেন। তার মানে এক মিনিট, নীলাদ্রিবাবু, তার মানে এফআইআর হলে নীলাদ্রিবাবু এক মিনিট, তার মানে এফআইআর হলে পাসপোর্ট ভিসা আটকে যায়, কথাটা সত্য নয়। তার মানে এইসব বলে কার্যত হুমকি দিয়েছেন, বাবা আন্দোলন করতে যেও না, রাস্তায় নেবো না, এফআইআর হয়ে যাবে, বিদেশ যেতে পারবে না, তাই তো নাকি? আপনাকে বলতে হবে যে পুরো এফআইআর এ আপনার পেন্ডিং ক্রিমিনাল কেস পেন্ডিং আছে, যদি পেন্ডিং থাকে পাসপোর্ট অথরিটি কেন পাসপোর্ট অথরিটি নীলাদ্রিবাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে উনি বলেছেন ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে ক্যারিয়ার আছে?
পশ্চিমবঙ্গে কার ক্যারিয়ার ভালো আছে আমি জানতে চাই। পশ্চিমবঙ্গে ভাইপোর চোখ দেখাতে হলে বিদেশ যেতে হয়। আমি বলি ভাইপো এই রাজ্যে লেখাপড়া করতে পারিনি। পশ্চিমবঙ্গে কার আদৌ ক্যারিয়ার আছে আপনি আমায় বলুন না। পশ্চিমবঙ্গে ক্যারিয়ার বলে কোনো জিনিসই নেই। পশ্চিমবঙ্গের ক্যারিয়ারের একদম এইসি কি তাইসি করে দিয়েছেন মমতা দি। সরকারি লোকেদের ক্যারিয়ার। আরে আপনি পশ্চিমবঙ্গে না জন্মালে আজকে সুপ্রিম কোর্টে থাকতেন, কি খারাপ বলুন? লজ্জা কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না? সত্যি না না নীলাদ্রি বাবু আমার একটা সোজা প্রশ্ন, সজল বাবু প্লিজ একটু আগে কন্টিনিউ করতে। নীলাদ্রি বাবু আমার একটা সোজা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এই এফআইআর ভিসা পাবে না, পাসপোর্ট পাবে না এইসব বলে আসলে ঠান্ডা হুমকি দিয়েছিলেন কিনা আপনার মনে হয়? এটাকে আমাদের ভাষায় বলা হয় ঠান্ডা হুমকি। বাবা মামারা বলবে বাবা যাস না, এফআইআর হয়ে যাবে, পাসপোর্ট ভিসা আটকে যাবে, বিদেশ যেতে পারবি না, আরো হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাওয়া আটকে যাবে, অতএব বাবা আন্দোলনে থেকে তোর কাজ নেই। হালকা হুমকি দিতে গিয়েছিলেন নাকি? ঠান্ডা হুমকি? না না, একদমই হুমকি না। রাজনৈতিক গুরু যেরকম দিতেন সিদ্ধার্থ শঙ্কর রায়। আর যদি কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে আমাকে বলে ইউএস ভিসা পাবে, কোনো ইউএস ভিসা কিছু ক্যানাডিয়ান ভিসা কিছু দেওয়া হয় না যদি কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে। আর মুখ্যমন্ত্রী কোনো হুমকি দিতে যায়নি যেভাবে দেখানো হচ্ছে। তা হঠাৎ করে আজকে হঠাৎ এরকম ডিগবাজি খেলেন কেন সকাল সকাল? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে 12 ঘন্টার মধ্যে আবার তার ব্যাখ্যা দিয়েছেন, এরকম খুঁজে পেয়েছেন? উনি তো না দলের লোককেই ব্যাখ্যা দেন না, সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিতে বসেছেন। উনি সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করেছেন, উনি ক্লারিফাই করেছেন, উনি বলে দিয়েছেন যে ওনার দেশ থেকে যে সোশ্যাল মিডিয়া আপনি একবার ভাবুন সজল বাবু একটু দাঁড়ান। আমি আবার অনির্বাণ আমার সঙ্গে যোগ দিয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী, অনির্বাণ তৃণমূলপন্থী। অনির্বাণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার উপরে আমাদের আস্থাটাই কার্যত উঠিয়ে দিতে বাধ্য করছেন, তার কারণটা কিছুই না, আমি তো বুঝতেই পারছি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ারে আমি আজ পর্যন্ত শুনিনি, সজলবাবু জানেন কিনা জানি না, কেউ সাংবাদিকতা করেছেন দীর্ঘ সময়, এখন রাজনীতি করেন, মনে পড়ছে কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন 12 ঘন্টার মধ্যে তার একটা ব্যাখ্যা দিয়েছেন, আমার মনে পড়ে। তো অনির্বাণে যদি মনে পড়ে আমায় ধরিয়ে দেবেন, সেই ব্যাখ্যা তিনি দিচ্ছেন আবার সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি নিজেই বলছেন, কালকেই বলেছেন, আবার আমি চাইলে শোনাতে পারি, যে আমার গলা পোস্ট করে দেবে, আপনি ভাববেন আমি বলেছি, আসলে আমি বলিনি। এবার আপনি ভাবুন তো অনির্বাণ, আমি তো সকাল থেকে ধন্দে রয়েছি, পোস্টটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কি করেননি? ওনার পোস্ট তো ফেক পোস্ট না তো? অবশ্য এখনও দুর্বিনীত গোয়েল বেরোননি, আমার ওইখানে একটা ভরসা আছে, বোধহয় ফেক পোস্ট না। অনির্বাণ, কি পোস্টের কথা বলছেন জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কালকে যেগুলো বলেছেন সেগুলো অস্বীকার করে যে পোস্টটা দিয়েছেন, আচ্ছা চূড়ান্ত মিথ্যে বলে। হ্যাঁ, যেগুলি বলেছেন আপনাদের চ্যানেলই দেখছিলাম, উনি তো বাংলাতেই বলেছেন, ইংরেজি চ্যানেলগুলো তো করেইছে, বলতে পারেন না, তাই বাংলাতেই বলতে হবে। খালি বাংলাতেই বলুক না, হিন্দিতে বলতে হবে। আপনি দাসত্ব করুন হিন্দির, আপনার ইচ্ছা আপনি মেরুদণ্ড বিক্রি করে দিন, তাতেই যায় আসে। উনিও হিন্দি বলতে গেছিলেন, যতবার বলেছেন বলবে না, হ্যাঁ ততবার লোকের ইচ্ছে হচ্ছে আপনি হিন্দিবাদীদের কাছে মেরুদণ্ডটা বেচে দিন, আপনি আপনার বড় বাংলাবাদী, বড় বাংলাবাদী এসছে রে আমার, বড় বাংলাবাদী, বড় বাংলাবাদী, সে বাংলা কথা বলবে, ইউসুফ পাঠান, যার ইচ্ছা হবে সে বাংলা কথা বলবে, যার ইচ্ছা হবে সে ইংরেজিতে বলবে, যার ইচ্ছা হবে সে হিন্দিতে বলবে, যার যে ভাষায় বলতে ইচ্ছা হবে সে ভাষায় বলবে, আপনাদের মতো হিন্দি চাপাতে আসবে না, যার ইচ্ছা হবে সে বাংলায় বলবে, যার ইচ্ছা হবে সে সেই ভাষাতেই বলবে। হতে পারে এরা বাংলা খায়, কিন্তু এটা বাংলাবাদী নয়। প্লিজ প্লিজ আমরা বাংলা খাই তো, বাংলা খাই, প্লিজ বাংলা কেউ খাও, ভাষাতেই যা করার করি, কারণ নিশ্চে বাংলা আছে। আমরা ঘর শত্রু বিভীষণ নই, আমরা ঘর শত্রু বিভীষণ নই, ওই মেরুদণ্ডটা বেঁচে দিয়ে ধ্বজভঙ্গ হয়ে বসে নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি না। না এই সব এমন সব অসুখের কথা আসছে, এই সমস্ত অসুখ ভদ্র সমাজে সব আলোচনা করা যায় না। আমি বলছি আমি একটাই অসুখের কথা বলছি, একটু আগে যে ভদ্র ভাষায় বললেন, না আমি একটাই জবাব দিলাম, না আমি বলছি আমি একটাই অসুখের কথা বলছি, না না এই বাংলা খাওয়া। যাই হোক, আমি পার্থদা তাহলে খেলনা নিল কেন? প্লিজ যখন তৃণমূলে ছিলেন আপনি তো কি এসেছিলেন, তাহলে খেলনা নিয়ে খেলে কেন? তো বলছি তো, যখন আপনি তৃণমূলে ছিলেন হেভি খেলিস, আমাকে দুটো দিয়ে যা, আপনি তো দিয়েছিলেন কেন খেলনা নিয়ে খেলে? না প্লিজ 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 এক এক করে, না না প্লিজ এক এক করে। অনির্বাণ আমি ইতিমধ্যে প্রতিবেদনে এক এক করে প্লিজ 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 অনির্বাণ, আমি ইতিমধ্যে প্রতিবেদনে দেখিয়েছি, আমি আরেকবার দেখাতে পাচ্ছি না, এয়ারটাইম নষ্ট করে। মমতা কালকে ঠিক কি বলেছেন, আজকে কি ভাষা অস্বীকার করেছেন, কেন করছেন? থেকে যে বক্তব্য তো, হ্যাঁ সেই বক্তব্য আমি ইংরেজি চ্যানেলগুলোতে দেখলুম, তারা ট্রান্সলেট করেছে পুরোপুরি নিজেদের। আমি বাংলা চ্যানেলের কথা বলছি, পুরি নিজেদের মতো। আপনি বাংলা চ্যানেলের কথা বলছেন, ইংরেজি চ্যানেল দেখ, এক দুই ভাবা যায়। আপনাদের চ্যানেলে দেখলাম আপনার বাংলাতেই কোটেশন মার্কের মধ্যে মিথ্যা কথা লিখেছেন। কি রকম?
আগুন লাগবে দিল্লিতে না দিল্লি। আমি আজকে আপনি কি কখন দেখলেন আমি জানি না, আমি এইমাত্র যে প্রতিবেদনটা দেখেছি তাতে আগুন লাগার কথাটাই ছিল না, আমি টাইমটা আগুন লাগার কথাটাই ছিল না। এক্স্যাক্টলি গতকাল রাত 9টার প্রোগ্রাম, আপনি গতকাল রাত 9টা নিয়ে ব্যস্ত আছেন, ঠিক আছে বলুন। আমার একটুও বলা ছিল না অনির্বাণ বাবু, একটুও বলা ছিল না অনির্বাণ বাবু, বলা ছিল অনির্বাণ বাবু বলা ছিল যদি বাংলায় আগুন লাগে তাহলে দিল্লিও বাঁচবে না, উত্তর পূর্ব বাঁচবে না, যা যা বলেছেন হুবহু তাই দেখেছি। আপনি ডাক্তারদের কথা আছেন, আপনাদের যদি সেই ভিডিও আপনি ডাক্তারদের, আরে অনির্বাণ এই মুশকিল, অনির্বাণ শোয়ের বাইরে কথা বলে। আপনাদেরই তো চ্যানেল মশাই, আরে আমাদেরই তো চ্যানেল, দেখাচ্ছি তো জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি দিচ্ছেন। অনির্বাণ মানতে অসুবিধা হচ্ছে, মানতে অসুবিধা হচ্ছে। গতকাল রাত 9টা, আরে বলুন না, বুক টুকে হুমকি দিয়েছেন, শুনে নিন না। আজকে পাল্টি খাচ্ছেন কেন? কথাটা শুনে নিন, পাল্টি খাচ্ছেন কেন? আচ্ছা শুনে নিন, ও দিদি পাল্টি খেলে হবে না কেন? রাত 9টার শো আপনাদের বাংলা চ্যানেলে, যদি ভিডিওটা আপনাদের আপলোড করা থাকে নিজে দেখে নেবেন। রাত 9টার শো নিয়ে আমি কথা বলবো না, 6টার শো নিয়ে কথা বলছি, 6টার শো নিয়ে কথা বলুন। দুই না 9টার শোটা না বলবো না, আরে বলবো না, ডাইভার্ট করতে দেবো না। আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদেরকে হুমকি দিলেন কেন? আপনাদেরই চ্যানেল তো, চিকিৎসকদের হুমকি দিলেন কেন? আপনি 9টার শো নিয়ে কৈফিয়ত আমার কাছে চাইবেন না, পরে দেবো। আগে আমি 6টার শোতে দেখেছি, সেটা নিয়ে কথা উত্তর দেবো। দেবো না কৈফিয়ত, ধরুন না আমি দেবো না, দেবো না, দেবো না, বলুন। মমতা ব্যানার্জির কৈফিয়তের বক্তব্যটা দিন, কেন পাল্টি খেলেন, কেন ডিগবাজি, সেটার উত্তর দিন। আচ্ছা দিচ্ছি। ওনার যদি মনে হয় যে উনি যেটা বলেছেন সঠিক বলেছেন, তাহলে আজকে পাল্টি কেন? অলরেডি 2.5 মিনিট এয়ার টাইম নষ্ট করেছেন। আস্তে দিন, যে হুমকির কথা বলছেন সেটা আপনাদের ব্যাখ্যা হতে পারে। আপনাদের যদি মনে হয় যে এজমা অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যেটা গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন শয়ে শয়ে ডাক্তারদের ওর গ্রেফতার করিয়েছিলেন, এজমা অ্যাক্ট জারি করে, সেই এজমা অ্যাক্ট যে কোনো রাজ্য সরকার যদি মনে করে যে স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা গ্রেফতার করা যায় না, আরেকটা বেকার লয়ার করা যায়, একদম লেখাপড়া করে, একদম একটু ভালো করে পরীক্ষাটা নাড়ো, এজমা অ্যাক্টে গ্রেফতার করা যায় না। আরেকজন লয়ার ওখানে বসে আছে, কাজে যোগ দিতে বাধ্য করা যায়, প্রশ্ন করুন, কাজে যোগ দিতে বাধ্য করা যায়, আবার প্রশ্ন করুন, কাজে যোগ দিতে বাধ্য করা যেতে পারে, কিন্তু এজমা অ্যাক্টে কাউকে গ্রেফতার করা যায় না। এজমা অ্যাক্টে বরখাস্ত করার পরে গ্রেফতার করা যায় না, একদম আপনি জানেন না, তাকে গ্রেফতার করা যায় না, তার চাকরিটা খাওয়া যায়, চাকরিটা বরখাস্ত এজমা অ্যাক্টে হওয়ার পরে তাকে গ্রেফতার করা যায়, সেই যে কোনো কনসার্ন সেকশনে করা যায়। ভালো করে জেনে নিন আগে। আরে জানা হয়ে গেছে, তুমি কত সেটা বুঝতেই পারছি, কে জানে এজমা অ্যাক্টের ফুল ফর্ম বলুন, বোঝা হয়ে গেছে, এজমা অ্যাক্টের ফুল ফর্ম বলুন, আবার বলুন না অনির্বাণ জানেন তো সব, অনির্বাণ বলুন না, বলতে আরে উনি জানেন বললেন না, এগুলো ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। ভালো অনির্বাণ প্যারালাল শো রান করা যাবে না, না প্যারালাল শো রান করা যাবে না। কে ফুল ফর্ম বলবে? আপনি 9টা নিয়ে কথা বলবেন না, আপনার যদি 6টার শো নিয়ে টপিক নিয়ে কথা বলার থাকে আপনি বলুন, নাহলে আপনি থেমে থাকুন, কোনো অসুবিধা নেই। আমার কিচ্ছু যায় আসে না, আমি বিজেপিকে ছেড়ে দিন, কাউকে ছাড়ছি না, কাউকে ছাড়ছি না, সেটা আমি বুঝবো, আমি আগে বুঝবো। আপনাকে ভেঙে করে দিয়ে কথা বলছেন, আপনার জায়গায় তো আপনি সঞ্চালককে বলছেন চেয়ার ছেড়ে দিতে, সঞ্চালকটা আপনি করছেন না না না, ওনার জায়গায় আপনি ওটা ওনার মুখ্যমন্ত্রী আমাদেরকে 1 বছর 2 বছর ধরে বলছেন যে রিপাবলিক যেন জায়গাটা ছেড়ে দেয়, এত সমালোচনা নিতে পারছেন না। সজল বাবু, রিপাবলিক যত থাকবে বিজেপি 18 থেকে 12 থেকে 2 হবে, রিপাবলিকের বিজেপি সবাই কিছু এসে লেনা দেনা নেই, যা খুশি হোক বিজেপির যা খুশি হোক, রিপাবলিকের কিছু এসে যায় না। আসবো না টাকা, আপনি তৃণমূল নিয়ে ভাবুন, আমি তো চাই আমি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে কোনো উক্তির পরে 12 ঘন্টার মধ্যে ডিগবাজি খেয়েছেন, আপনার মনে পড়ে, এবং ব্যাখ্যা দিয়েছেন। দেখুন আমি একটা কথা বলবো, আমরা মানে যত দিন যাচ্ছে তত দিন আমরা নতুন মমতা ব্যানার্জিকে পাচ্ছি, ওই পুরনো মোড়ক, ওই সাদা শাড়িটাই আছে, সাদা চটি আছে, কিন্তু রোজ নতুন নতুন দেখছি। মানে মমতা ব্যানার্জি যখনই ভাষণ দেবেন তখনই মিম আর্টিস্টরা রেডি হয়ে থাকে যে এইবার এটা কেটে এটা থেকে তৈরি করব। প্রত্যেক দিন উনি যখনই মুখ খোলেন কোথাও না কোথাও ব্লান্ডারটা হয়। আমি আপনাদেরকে বলছি যে প্রথম কথা হচ্ছে এই যে পুরো কালকে যেটা বলেছেন, আপনি বলুন ছাত্রদের সবাই ছাত্র ওরিয়েন্টেড, শিক্ষা ওরিয়েন্টেড, একটা শব্দ ব্যাখ্যা করে পুরোটা কেন্দ্রীয় সরকারকে। এটা তো উনি যে কোনো টিভি চ্যানেলে দাঁড়িয়ে বলতে পারতেন, এত মানুষ শুনতো। রাজ্যের শিক্ষা, আজকে উনি তৃণমূল ছাত্র পরিষদ, দেখুন এরা যেখানে যাই বলুক অস্বীকার করার তো জায়গা নেই। আমি একদিন এই দলটার ছিলাম, এই 28শে আগস্ট আমাদের কাছে দ্বিতীয় জন্মদিন থাকতো। আমি প্রশ্ন করি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, গত 8 বছর, কমপক্ষে 8 বছর এই রাজ্যে নির্বাচন হয় না কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে,
এগুলো কি জানেন যে এটা একটু দেখুন, আবার বললাম, আবার পরে কথা বলুন, দেখুন বলেন শৈলবাবু বলেন, আবার অনির্বাণ সময় মতো আসবে, অনির্বাণ সময় মতো আসবে, শেষ করতে দিন, শেষ করতে দিন। অনির্বাণ প্লিজ, সংগঠনের আপনার সময় দেবো। পালন করতে এসেছে, ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করছে। আবার হচ্ছে দেখবেন 12 হাত কাকুরের 13 হাত বিচির গল্প হয় তো, এখানে কিন্তু এটা তাই। ওনার দলের বয়স যদি 20 বছর হয়, ছাত্র পরিষদের বয়স লেগে 70-75 বছর। মানে মায়ের পেটে মেয়ের জন্ম হয়নি, মেয়ের পেটে মায়ের জন্ম দেখাচ্ছে। এই যে একটা অদ্ভুত একটা রাজনৈতিক দল, তাদের অদ্ভুত অদ্ভুত নেতা। পুরো কালকে দেখলাম পুরোটা সামিয়ানা করে রেখেছে, কেন জানেন? যাতে আপনারা ড্রোন শট নিয়ে, কিন্তু আপনাদের অবস্থা হেলমেট চুরি করছিল কেন? আবার আমি যে ওই যে মুর্শিদাবাদে দেখলাম হেলমেট চুরি করছে, দোকান বন্ধ করবে না বলে লুট করে নিল। চুরি করছে, চাকরি চুরি করছে, ভাই হেলমেট চুরি করেছে, হেলমেট চুরি করেছে বলার পরেই আমার মনে পড়ে গেল যাই মনে পড়লো আমার পার্থদার ঘরে 50 কোটি টাকার গল্প। হ্যাঁ হলো, আবার হেলমেটটা চুরি করছে। আবার বলছি ওটা টোটাল মিল, ওটা টোটাল মিল। আমি যেটা বলি ওটা টোটাল মিল তৈরি করা হয়েছে। এটা আইপ্যাকের গল্প। আমি এবার আপনাদের কাছে ওই যে কালকে হেলমেট, আরে ভিডিও আবার আইপ্যাকের না ভিডিও, আরে সজল বাবু, সজল বাবু দেখাবে না, অনির্বাণ ভিডিও, দোকানে হেলমেট লুট আরে ওটা অনির্বাণ ভিডিও, ওটা যাত্রা আমাকে একটা দাও। আরে অনির্বাণ বাবু আপনি শিওর ফেক ভিডিও না? হ্যাঁ, তার মানে আপনারা যখন যাচাই না করে অমিত মালব্যর ভিডিও চালান, তখন আপনি শিওর থাকেন ফেক ভিডিও। আমি তাকে মুখ্যমন্ত্রী ভিডিও চালালাম। আরে দাঁড়ান একটু বলি প্লিজ আমি একটু বলি। অমিত মালব্যর ভিডিও যখন চালাই টুইট করে, অনির্বাণ বাবু মাথায় রাখুন, তখন নিচে লিখে দিই রিপাবলিক বাংলায় ভিডিও সত্যতা যাচাই করেনি। আমি এক্স্যাক্টলি কারেক্ট অনির্বাণ বাবু, এখন ভাবছি অনির্বাণ বাবু আজকে থেকে ভাবছি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার পোস্ট, আজকে থেকে ভাবছি বিজেপির সোশ্যাল মিডিয়ার পোস্ট মুখ্যমন্ত্রী অনির্বাণ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার পোস্ট আজকে থেকে ভাবছি চালাবো রিপাবলিক বাংলা। আরে অনির্বাণ বাবু শুনুন না, এই অসমতাটা কেন? আর প্লিজ, আমি কোনো অসমতা রাখছি না, একদম সম্মান দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট এরপর থেকে চালাবো রিপাবলিক বাংলা এই পোস্টের সত্যতা যাচাই করেননি বলে। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলছেন 100 বার করবে। কে আপনি শোনেননি? ভিডিও চালিয়ে তারপরে কে আপনি শোনেননি? মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার গলা দিয়ে পোস্ট করে দেবে। দেখুন এতবার আপনি কি বিশ্বাস করছেন এটা সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট? আজকে এতবার এক্স্যাক্টলি এই সন্দেহটা তো থাকছেই যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তো একটা বিধিবর্ত সতর্কীকরণ করেই দিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত হোশ নিয়ে কথা হচ্ছে, আমি খুব সিরিয়াস টপিকে ফিরে আসছি অনির্বাণ, এই ছ্যাবলামো না করে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোঁসের পর গতকালই কিন্তু কয়েকশো জয়ন্ত, কয়েকশো শাহজাহান এবং কয়েকশো জেসিবি তৈরি হয়ে গেছে। এবং গতকালই দেখেছি আমাদের বিজেপি নেতা ভাটপাড়া প্রিয়াঙ্গু পান্ডের গাড়ির ওপর কিন্তু ইতিমধ্যেই গুলিবর্ষণ হয়েছে। গতকালই আমরা দেখেছি আমাদের ধর্মঘটের দিনে, বন্ধের দিনে কি পরিমাণ অত্যাচার করেছে মমতা ব্যানার্জির পুলিশ। এটা শুধুমাত্র উনি বলেছেন যে ফোর্স হবে, আমরা দেখেছি ফোর্স না নিয়ে বদলা নয় বদল চাই বলেই 2018 থেকে 260 জনের উপর কর্মী আজকের দিন পর্যন্ত আমাদের কর্মীদের রক্ত ঝরেছে অনির্বাণ। তার হিসেব দিতে হবে। আর আজকের দিনে বসে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমাদের যে কোনো কর্মী আজকের পর থেকে তাদের যদি রক্ত ঝরে, দায় এক এবং একমাত্র আপনার, কারণ আপনি কালকে উস্কানিমূলক মন্তব্য দিয়েছিলেন। আর পরিশেষে বলতে চাই অনির্বাণ, যে যাকে আপনি দুর্বিনীত বলেন, সেই বিনীতভাবে বলছি, বিনীত গোয়েল সাহেব কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাবেন? কারণ উস্কানিমূলক মন্তব্য তিনি করেছেন। এই প্রশ্নের উত্তর আগে আমাদের দিতে হবে। তাই আমরা বলছি দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি কালকের পর থেকে ভাবছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বিচক্ষণ মানুষ ছিলেন। কোন যুগে বসে লিখে দিয়েছিলেন যে নাগিনীরা চারিদিকে ছাড়িছে বিষাক্ত নিঃশ্বাস। আচ্ছা, ফোঁস কারা করে? মানুষ কি ফোঁস করে? আপনি আমায় বলুন। ঠাকুরের কথা বলেছেন যে ঠাকুর বলেছিলেন ফোঁস করবি চবল মারবি না। আচ্ছা, আপনি আমায় বলুন তো ঠাকুর কার উদ্দেশ্যে বলেছিলেন? ঠাকুর একটি সাপের উদ্দেশ্যে বলেছিলেন। মুখ্যমন্ত্রী যদি নিজেকে তার সঙ্গে তুলনা করেন যে আমি ফোঁস করছি,
আমি এখন কাউকে কামড়াবো না। ওনাকে কে কামড়াবে? উনি তো বলছেন আমার গায়ে লাগে না কোনো কথা, মানে আমার চামড়া এত মোটা, আমি গন্ডারের মতন, আমার কোনো অসুবিধা নেই। এগুলো বলেননি, বলেছে আরে শুনুন না, আমার গায়ে লাগে না, যে যা বলো গালাগাল দাও আমার গায়ে লাগে না, উনি নিজে বলেছেন। আমি বলি ফোঁস কে করে? ফোঁস কি মানুষ করে? ফোঁস কি মানুষ করে? আইনজীবী কিছু বলতে হবে তো, ভালো ভালো ক্লায়েন্ট। না, খুব ইন্টারেস্টিং। মিঠুন চক্রবর্তী এটা করার সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে যায়, মুখ্যমন্ত্রী বলার 24 ঘন্টা পরে হয় না। দুর্বিনীত গোয়েল আছে, প্রোটেক্টর অফ মাস নয়, প্রোটেক্টর অফ ক্লাস। এসমার সেকশন 7টা দেখুন একবার, দেখুন না, একবার দেখুন না। 25 মান ভট্টাচার্য, অত খেলনা নিয়ে খেলাধুলা করলে এই হয়, অত খেলনা নিয়ে খেলাধুলা। রিয়াদিবাবু আসবো, সময় দেবো। তার আগে 25 মান ঘটক, মাফ করবেন, 25 মান ভট্টাচার্য, চিকিৎসক ডক্টর 25 মান ভট্টাচার্য, আমি তার কাছে যাবো। 25 মান বাবু, গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, আমি আপনাদের কাছে একজন চিকিৎসক হিসেবে জিজ্ঞাসা করছি, এটা আপনারা হুমকি হিসেবে দেখেছিলেন, না বাবার গায়ে হাত বুলিয়ে জাদু বাছা শোনা বাইরে যেও না বলে রেখেছিলেন? আমি সবটাই বললাম, দুটো অপশানই রাখলাম আপনার জন্য। এক্ষুনি আমার অনির্বাণ বলে আপনি দ্বিতীয়টা তো বললেন না, আপনি তো লিডিং কোশ্চেন করলেন। মুখ্যমন্ত্রীকে বলেছিলেন জাদু বাবা শোনা, হাত বুলিয়ে বলছি, মাথায় হাত বুলিয়ে বলছি বাবা বাইরে যায় না, আন্দোলন করে না, এটা বলেছিলেন, আপনারা হুমকি দিয়েছেন বলে মনে করছেন? কোনটা? যে কোনো অপশান একটা বেছে নিন আপনি। আমার পয়েন্টগুলো একটু শুনবে, ইন্টারাপ্ট করবে না। ফার্স্ট জিনিস হচ্ছে, যেদিন রাত্রেবেলা আরজি করে হামলা হলো, তার আগেই বেহালার কোনো একটা অঞ্চলে মুখ্যমন্ত্রী বোধহয় কোনো কিছু একটা পার্টি কর্মীদের উদ্দেশ্যে উনি বললেন। তারপরেই দেখলাম আমরা আরজি করের ঘটনাটা, রাত্রিবেলা এরকম হামলা হলো, আন্দোলন চলছিল তখন, রাত দখল চলছে তখন। সেই সময় একদল হুলিগান গিয়ে পুরো ধুলিস্যাৎ করলো ইমার্জেন্সি, এবং আমরা দেখলাম যে তাদের উদ্দেশ্য ছিল সেমিনার রুম, যেটা ক্রাইম সাইট, সেই ক্রাইম সিনকে তারা ধ্বংস করার জন্য গেছিল, কিন্তু বলা যায় যে সৌভাগ্যবশত সেটা পারেনি। যাকে এরপর গতকালের যে ঘটনাটা, সেখানে উনি দাঁড়িয়ে কি বলছেন, আমি কারোর এগেনস্টে অ্যাকশন নিতে চাই না, তোমরা কাজে জয়েন করো, অ্যাকশন নিলে এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে, ক্যারিয়ার নষ্ট হতে পারে, তোমরা ভিসা পেতে পারো না, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আমি বলতে চাইছি, কেউ তো আন্দোলনে নামতোই না মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনি স্টেটের হেড হয়ে, যদি আপনার ডে 1 থেকে এই মর্মান্তিক ঘটনাটা, এই নারকীয় ঘটনাটার আপনার যে ভূমিকা, সেটা যদি খুব পরিষ্কার ভাবে অভিভাবক সুলভ হতো, সেখানে কাউকে আন্দোলন করতে নামতেই হতো না, কোনো কর্মবিরতির প্রয়োজনই হতো না, কোনো প্রয়োজন ছিল না। এখানে ডে 1 থেকে কেউ বলেনি যে মমতা ব্যানার্জি করেছে, বা তৃণমূল দলের লোক কেউ করেছে, বা বিনীত গোয়েল কেউ করেছে। আগ বাড়িয়ে আগুনের মধ্যে ছাপ আপনি দিলেন, আপনি গিয়ে সন্দীপ ঘোষকে বাঁচালেন, বিভিন্ন সময় ওনার ওপর যত করাপশনের যত রকম খারাপ খারাপ যে ওনার কাজগুলো, সেইগুলোকে সাপোর্ট করার মতো করে একটা ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে গিয়ে, মানে একটা হাসপাতালের প্রিন্সিপাল থেকে তুলে নিয়ে গিয়ে আরেকটা হাসপাতালের প্রিন্সিপাল করলেন। তার পদত্যাগপত্র আপনি গ্রহণ করলেন না, আপনি বুঝিয়ে দিলেন যে আপনি দোষীদের পক্ষে আছেন। আপনি কখনোই চাইছেন না যে দোষীরা শাস্তি পাক। সেখানে দাঁড়িয়ে যখন কেসটা সিবিআই এর হাতে চলে গেল, আপনি এখন রাজনৈতিক তেলে পরোটা ভাজতে নেমেছেন যে আমি তো চাইছি বিচার। আপনার বিচার চাওয়াটা না খানিকটা রাবণ যদি এখন বিচার চাইতে বসে, সীতা হরণ হলো কেন, জবাব চাই, জবাব দাও, ইত্যাদি টাইপের লাগছে ম্যাডাম। আপনি যদি কালকে দাঁড়িয়ে এই হুমকিগুলো না দিতেন, তাহলে হয়তো সাগর দত্তে আবার একটা র্যানস্যাকিং এর ঘটনা ঘটতো না। সাগর দত্তে একটা ঘটনা ঘটেছে, আপনারা খোঁজ নিন, আজকেই ভোর রাতে হয়েছে হামলার ঘটনা। তার মানে কি? প্রভোকেশন তো চলছে, পোস্ট করো, মানেটা কি? মানেটা প্রভোকেশন তো, যে তোমরা ভাই এবার এগিয়ে যাও, যা মুখে বলেন ঠিক তার অপোজিট কাজ করেন। প্যাথোলজিক্যাল লায়ার এই ভদ্র মহিলা।
যা বলেন ঠিক তার উল্টোটা করেন। চিকিৎসা নেই ডাক্তারবাবু, নিজে বলছেন যে আমি ডাক্তারবাবু এর কোনো চিকিৎসা নেই, শাস্তি চাই। না না এর কোনো চিকিৎসা নেই ডাক্তারবাবু, এই প্যাথোলজিক্যাল লায়ারে মানে এমন কোনো ডোজ ফোজ দিয়ে সঠিকভাবে কথা টথা বলবে এমন অবস্থা নেই। মানে সত্যি কথা বলতে শি ইজ বিয়ন্ড এভরিথিং, শি ইজ বিয়ন্ড এভরিথিং। আমরা শুরু থেকে দেখেছি কামদুনি হোক কি আমাদের পার্ক স্ট্রিট হোক কি হাঁসখালি হোক, প্রত্যেকটা জায়গায় ওনার যে মানে যারা রেপিস্ট তাদের পক্ষে আর ভিকটিমের বিরুদ্ধে তাদের পক্ষে প্রত্যেকটা টাইম একটা মানুষ ক্রিমিনালদের পক্ষে স্ট্যান্ড নিয়ে চলেছে। সেই রাজ্যে ক্রাইম বাড়বে। আজকে কেন্দ্রীয় আপনার রাজ্যে 48,600 কেস পেন্ডিং রয়েছে। 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট বানানোর জন্য অ্যালোকেশন দেওয়া হয়েছিল। 2023 সাল অবধি 20খানা কোর্টও বানাতে পারেনি। ঠিক না না, বক্সো কেস পেন্ডিং, ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেননি। ফাস্ট ট্র্যাক কোর্টের বেতন 5 বছর, প্রথম 5 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট দেবো বলেছিল, তারপরেও তৈরি করেনি। তারপরে 10 দিনে ফাঁসির জন্য নতুন আইন আনছে। 48,600টা রেপ কেস এই রাজ্যে। না না ছেড়ে দিন না, আমি ওটার মধ্যে যাচ্ছি না। 48,600 চিঠি পাঠিয়েছেন অন্নপূর্ণা দেবী। আপনি ছেড়ে দিন, কেয়াদি অপটিক্স করছেন, পলিটিক্স করছেন। কেয়াদি আমি এক লাইন বলি, কেয়াদি আমি বলছি ছেড়ে দিন। কত কেস পেন্ডিং আছে বলতে হবে না। বহু কষ্টে একটা ফাঁসির অর্ডার হয়েছিল রেপ কেসে, রেপ এন্ড মার্ডার সেম থিং ওয়াজ দেয়ার, সেটা হচ্ছে কামদুনি। উনি সেই ফাঁসির আসামিদের বেকসুর খালাস করিয়েছেন। ইতিহাসে নেই, ইতিহাসে নেই। আবার বললাম ইতিহাসে নেই। আমি বললাম ফাঁসির আসামি খালাস পেয়েছে, একথা পৃথিবীর ইতিহাসে নেই। আবার বললাম আপনি জানেন, আচ্ছা বলুন, আপনি জানেন, আপনি বলুন, আপনি এসেনশিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্টের কথা বলছিলেন। এবার বলুন কি আইনটা জেনে নিন, ভালোবাবু আইনটা জেনে নিন। যখন ডেথ পেনাল্টি একদম হচ্ছে, আরে মূর্খ, এই মূর্খ বললে মূর্খকে ছোট করা হবে। এই লেখাপড়া করি কি বলছে, কি বলছে, কি কবুল করে এই অবস্থা হয়েছে। পড়াশোনা করে আসবেন। আমি বলছি আপনাকে চ্যালেঞ্জ করে, আপনার চ্যালেঞ্জ আপনি আরে আপনি আইনজীবী, আমি আইনজীবী, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি। আবার বেকসুর ফাঁসির আসামি একজন খালাস পেয়েছে। আবার বললাম আমি এক মিনিট ফাঁসির আসামিকে খালাস করে দাও। এক মিনিট, অনির্বাণের এখানে সব পড়ে গেছে। এক্স্যাক্টলি টুম্পা কয়াল, মৌসুমী কয়ালদের কান্না আমাদের মনে আছে, কারণ তাদের বিচারক বলেছে হাইকোর্টে। আমার অসহায় মনে হচ্ছে। আমি ঝন্টু নীলাদ্রি বাবু, আমি আসবো, তার আগে ঝন্টু বড়াই আইজি কে ছিলেন? বিনীত গোয়েল। আমি বলছি কথা একটু ক্লারিফাই, তুমি দেখে নেবে, একটু কথা বলো না, আমাকে বলতে দাও। কামদুনিতে কিন্তু ফাঁসির আসামি একজন কিন্তু বেকসুর খালাস হয়েছে এবং 92 পাতার সেই রিপোর্টে 84 নম্বর। আর দাঁড়াও না, বলতে আমার কথা বলতে তুমি বলবে আমার বিরুদ্ধে এফআইআর করো, কিন্তু দয়া করে আমাকে বলতে দাও, আমাকে দয়া করে বলতে দাও, পরে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করো। প্রথম কথা। দ্বিতীয়, 12 বছরে 16 বার পিপি পরিবর্তন হয়েছে, এটা জেনে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করো। আচ্ছা আমি বলছি 12 বছরে 16টা পিপি চেঞ্জ হয়েছে, ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে। ভুল হলে তোমার সরকারকে তুমি নিজে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করবে। অনির্বাণ যে প্রশ্নটা টাইম কি করছে, আমি বলছি যে আব্বাসুদ্দিনের একটা গান আছে ভাওইয়া, কালকে শুনছিলাম, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এই যে ফান্দে পড়িয়া বগা কান্দে, দুটো অপশনে মমতা রাজকে দিগবাজি হয়েছে। কালকে আমি একটা চ্যানেলে বলছিলাম যে মমতা রাজ, আরে চুপ করো না, এই যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলতে দাও না। আচ্ছা এবার দেখো কেন মমতা ব্যানার্জি কেন ডিগবাজিটা খেলো, মমতা ব্যানার্জি কেন ডিগবাজিটা খেলো, সেটা সেট মুখ্যমন্ত্রী কেন ডিগবাজিটা খেলো। প্রথম, উনি যে কালকে বলে ফেলেছেন, ওনাকে যারা পরামর্শ দেয় তারা বলেছে এবার কিন্তু আরো গীতাগ্নির কাজ করবে। এই যে ডাক্তাররা কিন্তু এখন, কালকে বিকালে ওরা অ্যাটিটিউড বুঝিয়ে দিয়েছে। আমি বলছি ও খুব আসমা কি সব বলছিল, আমি বলছি হ্যাঁ সরকারের
অনেক পাওয়ার আছে কিছু করার, আমি মেনে নিলাম, কিন্তু সরকারের তো এই পাওয়ারটাও আছে। সন্দীপকে সার্ভিস রুল 1980 সালের 1 জুনের নিয়ম মেনে সন্দীপকে অন্তত একটা বিভাগীয় তদন্তের সামনে আনতে করেনি কেন? প্রথম এই সাইকি বাদ দাও। আচ্ছা দ্বিতীয় বলছি দাগিদের নিয়ে এসে আমাকে বলতে দিন, দ্বিতীয় দিগবাজিটা মমতা কেন করছে? দেখো, মমতা ব্যানার্জি কালকে যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্থায়িত্ব, সমানাধিকার, সাম্যাবস্থা, গণতন্ত্র, সর্বোপরি সংবিধানের ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা যে থ্রেট কালকে বুঝিয়ে দিয়েছে 7 সিস্টার নিয়ে বলতে গিয়ে। কারণ তিনি ভুলেই গেছিলেন রিপাবলিক অফ বাংলার তিনি প্রতিনিধি নন ইউনিস খানের মতন, মোহাম্মদ ইউনুসের মতন। ফলে এই যে ওয়ার্স এগেইনস্ট ইন্ডিয়া, বারবার উনি ভারতের বিরুদ্ধে তিনি লড়াইটা করেন, একটা শ্রেণীকে ইমপ্রেস করেন, এটা উনি বুঝেছেন। এবার কেস হবে কয়েকটা রাজ্য থেকে, আসাম করবে, এটা করবে, কিন্তু সফট হলেন, কিন্তু শেষ রক্ষাটা করতে পারবে না। আমি তোমায় বলি 1980 সালের 1 জুনের যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেঞ্জ করেনি। তাই লাস্ট 13 বছরে যেই মুখ্যমন্ত্রী স্ট্রাইক করে 3 ডজন স্ট্রাইক করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি স্ট্রাইক ভাঙতে যখন ডায়াস নন অর্ডারটা ইস্যু করে, আজ অব্দি অনির্বাণ জানে 13 বছরে কোনো এমপ্লয়ি না যাওয়ার জন্য স্ট্রাইকে বেতন কাটতে পারেনি মমতা ব্যানার্জি। অর্থাৎ তিনি ভালো করে জানেন এটা ফাঁকা আওয়াজ। আমি আপনাকে বলছি, আওয়াজ দিচ্ছেন, আমি নিজে যাই না বিশ্ববিদ্যালয়ে, আমার যদি মনে হয় স্ট্রাইকটা আমি মানবো না, তাহলে আওয়াজটা দিচ্ছেন কেন? আমি গতকাল একটা কথা গতকাল নির্মল মুখোপাধ্যায় এখানে বসে একটি কথা বলে গিয়েছেন একদম শেষের দিকে অনির্বাণের বিতর্কে। আমি যখন বারবার তাকে জিজ্ঞাসা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির কারণ কি, তখন তার দিগবাজিটা হয়নি, মানে হুমকি হয়েছে পাল্টি হয়নি। তখনই নির্মলবাবু একটা কথা বলেছিলেন, দেখুন তো মেলে কিনা লক্ষণের সঙ্গে। তারপর ঝন্টুবাবু আপনার কাছে আসছে। শাসক কখন হুমকি দেয়? যখন তার হুকুম কেউ মানে না। এটা তো সবাই জানেন, হুমকি আর হুকুম একসাথে চলে। যে সমাজ বিপ্লবটা এগিয়ে আসছে, এই ধরনের সামাজিক আন্দোলন উনি কখনো নিজে করেননি আর ফেসও করেননি। সুতরাং ফোঁস যারা করে তারা আক্রান্ত হলে ফোঁস করে। আজকে উনি মনে করছেন উনি আক্রান্ত, উনি কোথাও একটা প্যাঁচে পড়েছেন, উনি কোনো একটা জায়গায় ফেঁসে গিয়েছেন, যার জন্য ফাঁসি করছেন। এই ফোঁস করার পর কি রোস্ট আরো বাড়লো? না, আমি একদম প্রথম কথা, আমি নির্মলবাবুর কথাটাই আমি বেশ কিছুদিন আগে চ্যানেলে বলছিলাম যে দেখো, মমতা ব্যানার্জি সিপিএম এর পিছে খেলেছে, বিজেপিকে দেখেছে, কিন্তু এই যে অজানা নন পলিটিক্যাল সিভিল লড়াইটা, সিভিল সোসাইটি স্বতঃস্ফূর্ত মুভমেন্টের এই চেনা পেজটা ওনার সিলেবাসের পার্ট নয়। দেখেছেন 17ই মার্চ 2007 সালে দেখেছেন, কিন্তু দেখার সময় যখন দেখেছেন তখন ওটা ওনার পক্ষে ছিল। উনি শঙ্খ ঘোষের ওই বিবৃতির পর নিজে মিছিলে যেতে পারেননি, কিন্তু সব কিসিমের বাম ডান সবাইকে নিয়ে ওই মিছিলটা শেষ পর্যন্ত ওনাকে গদি পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবার ওই মিছিলটা ওনাকে গদি থেকে নামাতে চাই। সমস্যাটা এখানে, এইটাই ভয়, সমস্যাটা এখানে। না হলে তুমি ভাবো এমপিএ একটা চালু আছে, অনির্বাণ দেখে নেবে 2007-এর মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট। আমি বলছি আপনি 67 রায় চাইছেন, গুলি করে মেরে দেবেন, ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। আপনি তো সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, ক্যাবিনেটে ছিলেন, হাইয়েস্ট ল মেকার ছিলেন, আপনি জানেন না ভারতের সংবিধান এটা পারমিট করে না? দ্বিতীয়, তেলেঙ্গানায় ডাক্তারকে যখন পুড়িয়ে মারা হয়েছিল, লোকে বলে পুলিশ নাকি তাকে এনকাউন্টার করেছিল, লোকে বলে। আপনি প্রেস ব্রিফ দিয়ে বলেছেন আমার রাজ্যে এগুলো হয় না, আমরা সংবিধানকে মানি। তাহলে সেই পুলিশ মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী সেন্ট্রালের একটা সময় মিনিস্টার ছিলেন, তিনি যখন এই কথাগুলো বলেন, এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টের কথা বলেন, বুঝতে হবে মানুষকে উনি ভয় পেয়েছেন, বিভ্রান্ত করতে চাইছেন। শুধু উনি বলেননি, আমি নীলাদ্রিবাবুর কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনে ফাঁসি চেয়েছেন, তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এনকাউন্টার চাইছেন। তেলেঙ্গানার কায়দায় এনকাউন্টার, যেটা তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে আইনের শাসন আছে, হবে না। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস চায়টা কি এই মুহূর্তে? কি চায় নীলাদ্রিবাবু? মমতা নিজেও জানেন কি? বুঝতে পারছেন না বলে জনতাকে কি করে শান্ত করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লিয়ারলি বলেছেন জাস্টিস ফর অভয়া। জাস্টিস ফর অভয়া যখন বলেছেন, সেটা ট্রায়াল যদি 10 দিনে শেষ হয় তাহলে 10 দিনে শেষ হবে। এবার 10 দিন শেষের পরে যদি তাকে ফাঁসি হয়, ডিউ প্রসেস অফ ল ফলো করে, নীলাদ্রি ভট্টাচার্য, আপনার কাছে আমার একটা প্রশ্ন নীলাদ্রি ভট্টাচার্য, রিজওয়ানুর রহমানের ঘটনার পর প্রসূন মুখার্জিকে কমিশনারের পদে রেখে তথ্য প্রমাণ লোপাট হবে এটা যিনি মনে করতেন, তিনি জাস্টিস ফর অভয়া দেওয়ার সময় বিনীত গোয়েলকে পদে রাখতে পারেন কি করে? আমাকে উত্তর দিন, আমাকে এটার উত্তর দিন। প্রসূন মুখার্জিকে পদে রেখে রিজওয়ানুর বিচার পাবে না মমতা বলেছিলেন,
স্পষ্ট বলেছিলেন তিনি কি করে বিশ্বাস করেন এই দুর্বিনীত গোয়েলকে পদে রেখে অভয়া বিচার পাবে? আমাকে এই একটা কথার উত্তর দিন। ডাক্তাররা বলছেন কমিশনারের পদত্যাগ চাই। এখন সিবিআই এর কাছে আছে, সিবিআই বলুন না এই 12 দিনে কি করলো সিবিআই? সিবিআই হাতে যাওয়ার আগে কি করেছেন? সিবিআই হাতে যাওয়ার আগে কি করেছেন? অভয়ের মা বাবা কি বলছেন? অভয়ার মা বাবাকে বিশ্বাস করবো না দুর্বিনীত গোয়েলকে বিশ্বাস করবো? অর্চিষ্মান আসবো, আমি দেবো 30 সেকেন্ড দেবো। অর্চিষ্মান ভট্টাচার্য, অভয়ার মা বাবাকে বিশ্বাস করবো নাকি অভয়ার বিচার চাই বলে যে রাজনীতিবিদরা মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশালি এবং তার দলের নেতা নেত্রীরা কুমিরের কান্না কাঁদতে নেমেছেন তাদের বিশ্বাস করবো? কোনটা? যারা দুর্বিনীত গোয়েলকে পদে রেখে অভয়ার বিচার চান, কোনটা? অর্চিষ্মান 30 সেকেন্ডে প্লিজ। অভয়ার বাবা তো বারবার করে বলছে যে আমাদের সাথে পুলিশ কখনোই কোঅপারেট করেনি। আমার মেয়ের মরদেহ পড়ে আছে, আমাকে 3 ঘন্টা অবধি অপেক্ষা করিয়েছে যে না আপনি ওখানে যেতে পারবেন না, আপনি এখানে অপেক্ষা করুন কারণ ইনভেস্টিগেশন চলছে। কি ইনভেস্টিগেশন চলছে, কি করে ধামাচাপা দেওয়া যায়? আমরা সেই ভাইরাল ভিডিও অলরেডি দেখেছি যে ক্রাইম সাইডে কত লোকে ভিড় করে দাঁড়িয়ে আছে এবং তারা কে কি কি পরিচয়, সন্দীপ কে ওখানে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে তো এটা আশঙ্কা করা হচ্ছে যে পোস্টমর্টমের যে রিপোর্ট বেশ, অর্থাৎ এই দুটো একসঙ্গে সম্ভব না, এটা চিকিৎসকরা মনে করছেন। সজল বাবু এক এক করে, সজল বাবু কি একটা কথা বলবো একটু সিরিয়াসলি। দেখুন আমাদের ঘরে মেয়ে হতে পারত, রেপিস্ট কখনো রেপ করার আগে ভোটার কার্ড আধার কার্ড দেখতে চায় না যে তুমি কোন বাপের ছেলে মেয়ে। আমি একটা কথা বলি, আপনাদের খারাপ লাগে না? আপনারা যারা মমতাদিকে সমর্থন করছেন, শুক্রবার দাঁড়িয়ে আছেন এক দল মহিলা, সে সিনেমা আর্টিস্ট বলুন তৃণমূল নেত্রী বলুন, তাদেরকে নিয়ে কি বলছেন, মুখ ফসকে কি বেরিয়েছে আমি ধরছি না, শুক্রবার দাঁড়িয়ে বিকেলবেলা বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই। এটা ছেলে খেলা ছাড়া কি বলে হয় আপনার? আরে নীলাদিদা, আপনার বাড়িতে তো স্ত্রী সন্তান আছে, আপনার মেয়ে সন্তান স্ত্রী কেউ তো আছে। আপনি বলুন শুক্রবারে দাঁড়িয়ে রবিবারে যে মানুষটা বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই, তার কাছে বিচারটা কত বড় প্রহসন সেটা বলুন। আমি বলছি ডিসি ডেথ সার্টিফিকেটে গন্ডগোল, বার্নিং ঘাটের ডেড বডি সার্টিফিকেট রিসিভ করলো অন্য লোক, এরপরেও বলবেন মিনিমাম লজ্জা নাকি মমতাদির মতন আপনাদেরও গন্ডারের চামড়া? 10 সেকেন্ডে দশ সেকেন্ডে কয়েকটা প্রশ্নের উত্তর তো চাই। এই উত্তরগুলো শুধুমাত্র এই ফাঁসি চাই বললে হবে না। আমরা জানতে পাচ্ছি যে টাইম অফ ডেথ একটা শ্মশান ঘাটে দেখছি তার টাইম অফ ডেথ বদলে গেছে। মা বলছেন যে আমি ছবি দেখেছি নীল চাদর, বাবা মা যখন দেখেছেন চাদর সবুজ হয়ে গেছে, কে চাদর পাল্টালো? এইগুলো হচ্ছে ট্যাম্পারিং অফ এভিডেন্স। এইগুলো করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিনীত গোয়েলকে রাখতে হয়, আমার সময় একদম শেষ, আমি আপনাদের মতামতটা একবার দেখিয়ে দিই। আমার সময় শেষ, কি আমি থামাতে বাধ্য হচ্ছি। আমি একবার সাধারণ মানুষের মতামতটা দেখিয়ে দিই। আমি এই প্রশ্নটাই মানুষকে করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ ডিগবাজির কারণটা কি? জনরোষ কি বাড়ছে? ফোঁস করার কথা শুনে বুঝতে পারলেন? হুমকি দিয়েই আরো ব্যাকফুটে মমতা? প্রশ্ন করেছিলাম ফেসবুকে, 91% মানুষ মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 9% মানুষ। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, হুমকি দিয়েই আরো ব্যাকফুটে মমতা। এক্স হ্যান্ডেলে যারা ভোট করেছেন কি মনে করছেন কত শতাংশ? 89% মনে করছেন হ্যাঁ, 11% মনে করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। 3 ঘন্টায় 63,000 মানুষ ভোট করেছেন, তার মধ্যে 93% মনে করছেন হুমকি দিয়েই আরো ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়, 7% মনে করছেন না। সোশ্যাল মিডিয়াকে যতই মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা না দিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, সেই সোশ্যাল মিডিয়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছে না। মনে করছে তিনি হুমকিটা দিয়েছিলেন হুমকি দেওয়ার জন্য এবং দেওয়ার পরে বুঝতে পেরে এখন ডিগবাজি কাটছেন, রাজনৈতিক ডিগবাজি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বিশ্বাস করবেন না, আমার গলা নাও হতে পারে, আমার কথা নাও হতে পারে। এই মুহূর্তে রাজ্যের মানুষ জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কাল যেটা বলেছিলেন ওটা ফেক ভিডিও, না আজ যেটা পোস্ট করেছেন ওটা ফেক পোস্ট। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।